অফিস থেকে বেরোতেই ফুটপাতে দেখা হয়ে গেল মেয়েটির সাথে। একটু চমকালো না আলম, যদিও ক্লান্ত চোখ দুটি ওর বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আরে আলম না, তুমি এখানে? মেয়েটিও ভুল করেনি, ঠিক চিনতে পেরেছে তাকে। অনেকদিন পরে দেখা হলো না? আবার বলল মেয়েটি। হ্যাঁ, বছর দুয়েক, সেই ভৈরব স্টেশনে দেখা হবার পর এই প্রথম। হ্যাঁ, এই প্রথম। এবার ভালো করে ওর দিকে দৃষ্টি মেলে তাকালো আলো। আগের মতো ঠিক তেমনটিই আছে আরজু, তবু মনে হলো যেন অনেক বদলে গেছে ও। চোখের কোণে কালি জমেছে, হাসির ঔজ্জ্বল্যে ভাটা পড়েছে এখন। তারপর কি করছো আজকাল? আবার প্রশ্ন করলো আরজু। কি আর করবো, কেরানিগিরি, উত্তর দিল আলম। তুমি কি করছো? আমি? হাসলো আরজু। একটা কিছু করি আর কি। তারপর এক প্রস্থ নীরবতা। রাস্তার পাশ ঘেঁষে এগিয়ে চলল ওরা, ধীর মন্থর পদক্ষেপ। আলম বলল, এসো চা খাওয়া যাক এক কাপ করে। আপত্তি করলো না আরজু। আলমের পিছু পিছু ঢুকলো স্টলে। অর্ডার পেয়ে টেবিলে চা রেখে গেল বয়। আর সেই মুহূর্তে একটি দিনের আর একটি ঘটনা মনে পড়ে গেল আলমের। আজকের মতো এমনই মুখোমুখি হয়েই বসেছিল ওরা, আলম আর আরজু, কলেজের সামনে ক্যাফে হাউসের নির্জন কোণে। টেবিলে চায়ের পেয়ালা রেখে গেল বয় অন্য দিনের মতো, আর আরজুর প্রশান্ত চোখ দুটোতে নেমে এলো তৃপ্তির ঘন ছায়া। মুখোমুখি বসে দুজনা, অপরিসীম আনন্দ ঘন মুহূর্ত। কিন্তু ঠিক যেন এক খণ্ড ঝড়ো মেঘের মতোই সেখানে এসে দাঁড়ালো মুনির, আরজুর বড় ভাই। রক্তিম চোখ দুটোতে আগুনের ফুলকি ছড়ছিল মুনিরের। প্রেম ফ্রেমে বিশ্বাস করি না আমি। মুনির ধমক দিল আরজুকে, এসব ছেলে মানুষই ছেড়ে দে। চাকরি করে ছোট ভাই বোনগুলোকে মানুষ করতে হবে তোকে, তা ভুলে যাস নে। লোকটাকে মাঝে মাঝে বিরক্তিকর ঠেকতো আলমের, তবু কেন জানি শ্রদ্ধায় মাথাটা নুয়ে আসতো ওর ব্যক্তিত্বের কাছে। কি চুপ করে রইলে যে, কি ভাবছ? আরজু সরল কণ্ঠস্বরে অতীতের আলম আবার ফিরে এলো বর্তমানে। কই না তো। কিছুক্ষণ আমতা আমতা করলো সে, তারপর বলল, হ্যাঁ আরজু, মুনির ভাই কেমন আছে? কি করছেন তিনি আজকাল? মুখখানা বড় ফ্যাকাশে হয়ে গেল আরজুর। মুনির ভাইয়ের কথা বলছো? জানো না বুঝি, উনি এখন জেলে আছেন। জেলে? অবাক না হয়ে পারল না আলম। কেন, কি করেছিলেন তিনি? আরজু গম্ভীর হলো, তারপর স্নান হাসলো একটু। জানি নে, ওরা তো কারণ জানায়নি। নিরাপত্তাবন্দি? হ্যাঁ। কিন্তু কিসের অপরাধে? জানি নে, চুপ করো। হঠাৎ আলমের হাতে একটা প্রবল ঝাঁকুনি দিয়ে ওকে থামিয়ে দিল আরজু। তারপর চাপা গলায় বলল, জানো না দেয়ালেরও কান আছে? তারপর আবার চুপচাপ, একটানা নীরবতা। চায়ের বিলটা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো ওরা। আলম ভাবলো আরজু বিয়ে করেছে কিনা একবার জিজ্ঞেস করলে হয়। একদিন প্রতীক্ষা করেছিল, কিন্তু থাক সে কথা। ও আবার কি মনে করে বসবে কে জানে। কিছুক্ষণ পরে আরজুই প্রশ্ন করলো তাকে, বিয়ে করেছ? বিয়ে না, তুমি? আমি? অথই বৈজ। হাসতে চেষ্টা করলো আরজু। সে হাসি বড় করুণ ঠেকলো আলমের। কিন্তু দেখো আরজু, তুমি তো প্রায় বলতে বিয়ে করে একটা সুন্দর ফুটফুটে ছেলের মা হয়ে সংসার বাঁধা ধর্মই নারীর ধর্ম, বলতে না তুমি? ঘাড় বাঁকা করে তাকালো আলম আরজুর দিকে। মুখখানা তখন দেখবার মতো আরজুর, কিন্তু কথার মোড় ঘুরিয়ে নিল আরজু। এই দেখো, রাজ্যে 8টা বেজে 9টা হতে চললো, খেয়ালই নেই। চলি এবার, বাসায় ছোট বোনটার অসুখ, ওকে নিয়ে আবার রাত জাগতে হবে।
কার অসুখ বললে? আশকারির? আলমের প্রশ্নে আবার দাঁড়াতে হলো আর্যকে। হ্যাঁ, আশকারির। আর্য বলল, কি রোগ? মরণ রোগ। গলার স্বরটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল আর্যর। কিছু টাকা পেলে একটা ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করতাম ওর। জানি ভালো হবার নয় ও রোগ, তবু মন বোঝে না। একটা চাপা দীর্ঘশ্বাস ফেললো আর্য। তারপর আবার বলল, জানো আলম, ও মুখের দিকে তাকালে বড় মায়া লাগে, ভীষণ কষ্ট হয়। কেমন করুণ চোখ মেলে ও তাকায় আমাদের দিকে। এই বয়সে কেই বা মরতে চায় বলো? কথা শেষ হতে মাথার কাপড়টা অল্প একটু টেনে নিয়ে ছোট ছোট পা ফেলে সরু পথের মোড়ে অদৃশ্য হয়ে গেল আর্য। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আলম। তারপর ভাবল, মানুষ কত সহজেই না বদলে যেতে পারে। কলেজ জীবনে সে দেখেছে আর্যকে, আর সেখানেই তো আর্যর সাথে প্রথম পরিচয় আলমের। গোলগাল মুখের ওপর টিকুলো নাক, তারই গোড়ায় ছোট্ট একটা তিল, ভাসা ভাসা দুটি চোখ, শ্যামলা রং, দোহারা গরণ, সরু পাড়ের শাড়ির সাথে হাত কাটা ব্লাউজ আর প্লেন বাটা স্যান্ডেল পরে কলেজে আসতো ও। দেখতে বেশ মানাতো ওকে। মুখের কোণে একটা স্নিগ্ধ হাসির রেখা লেগেই থাকতো সবসময়। আর যখন শব্দ করে হাসতো তখন আরও সুন্দর, আরও লাবণ্যময় মনে হতো ওকে। অলংকারের ওপর একটা প্রবল ঝোঁক ছিল ওর। সেবার স্কলারশিপের টাকাগুলো হাতে আসতেই আলমকে বলল, চলো সরকারের দোকানে যাবো একটু, পুরনো চুড়ি দুটো আছে, ভালো লাগে না আর সেকেলে সেকেলে দেখতে, ওগুলো বিক্রি করে নতুন প্যাটার্নের একজোড়া কিনে আনবো। ছোট পাথর সেটের একজোড়া বালা দেখে পছন্দ করলো আর্য। বলল, কি সুন্দর দেখো, কিনবো এগুলো। কিনে হাতে নিয়ে বলল, দাও পরিয়ে দাও। ওর হাতটাকে মুঠোর ভেতর চেপে ধরে চুড়িগুলো পরিয়ে দিল আলম। বাইরে বেরিয়ে এসে বলল আর্য, এগুলো কেন কিনলাম জানো? যদি কোনো দিন আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, কিংবা যদি একটা গাঢ় অন্ধকারের ভেতরে ডুবে যাই আমরা, তখন এই সুন্দর চকচকে পাথরগুলো আলোর সৃষ্টি করে পথ দেখাবে আমাদের। অন্ধকারে হারিয়ে যাবার ভয় থাকবে না। আর্যর ভাবালুতায় সেদিন যত অবাক হয়েছিল আলম, তার চাইতেও আরও বেশি অবাক হলো তার বছর 3 পরে ভৈরব স্টেশনে আর্যর সাথে হঠাৎ দেখা হতে। হাত দুটো খালি আর্যর, বালা নেই। সুটকেসে তুলে রেখেছো বুঝি? হাসি টেনে জিজ্ঞেস করলো আলম। কি বলছো? বোকা বোকা চাহনি আর্যর। হাত দুটো খালি দেখছি, সন্ন্যাসব্রত নিলে নাকি? কথাটা এবার ঘুরিয়ে বললেও বুঝলো আর্য। কেমন ফ্যাকাশে হয়ে গেল ওর মুখখানা। হালকা হেসে বলল, বিক্রি করে দিয়েছি ওগুলো, উপায় ছিল না। যেন কৈফিয়ত দিচ্ছে সে। বাবা মারা গেলেন, তার অসংখ্য দেনা। কাবুলিওয়ালার কাছ থেকে টাকা ধার করতেন তিনি, সে টাকা পরিশোধ করতে হলো। চোখের কোণে 2 ফোঁটা জল মুক্তোর মতো চকচক করছিল আর্যর। আর তারই কথা চিন্তা করতে করতে মেসে যখন ফিরে এলো আলম, তখন রাত 11টা। সেদিনের রেশ কাটতে না কাটতেই হপ্তা 2 পরে আবার দেখা হয়ে গেল আর্যর সাথে আলমের। অফিস ফেরত পথে চোখাচোখি হতে আজ আর হাসলো না আর্য। উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ চেয়ে রইল ওর দিকে। বোবা চাহনি? কি ব্যাপার, আসছো কোথাকে? আলম প্রশ্ন করল। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আর্য। তারপর অনুচ্চ কণ্ঠে বলল, গোরস্থান থেকে। গোরস্থান? হ্যাঁ, আশকারি মারা গেছে। মারা গেছে? কখন? অস্বাভাবিক গলায় বিড়বিড় করে উঠল আলম। পরশু সকালে, মৃদু গলায় বলল আর্য। মরবার ঘণ্টাখানেক আগে আমার গলা জড়িয়ে ধরে সে কি কান্না আশকারির! আমার মরতে দিস নে আপা, আমার ভীষণ ভয় করে। স্বরে ভাঙন ধরল আর্যর। ও থামল। সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেল না আলম। কিছু বলতে গিয়েও বলতে পারল না সে। কাটার মতো আটকে গেল গলার ভেতর। তুমি এমন কাঁপছো কেন আর্য? শরীর ভালো নেই? এতক্ষণে স্বরটা বেরিয়ে এলো আলমের। মাটির দিকে চুপ করে চেয়ে রইল আর্য।
কি যেন ভাবলো, তারপর একসময় মুখ তুললো আলমের দিকে। কেন কাঁপছি জানো? 2 দিন এক মুঠো ভাত খেতে পাইনি আমি। শুধু আমি না, আমার ছোট ছোট ভাই বোন, আমার বুড়ো মা, কেউ খায়নি। সবাই উপোস। নির্জন রাস্তায় ছোট শিশুর মতো ফুপিয়ে কেঁদে উঠল আর্য। কিন্তু এই মুহূর্তে কি করতে পারে আলম? কোম্পানি অফিসের একজন সামান্য কেরানি বই তো আর কিছু নয়। মাস শেষের ধাক্কা সামলাতে গিয়ে পকেট তার গড়ের মাঠ। ওকে ভাবনা থেকে রেহাই দিল আর্য নিজেই। ভেজা কণ্ঠে বলল, জেল থেকে চিঠি পেয়েছি একখানা মুনির ভাইয়ের। ওর শরীরও বিশেষ ভালো নয়, আমাশায় ভুগছেন। তবু লিখেছেন, চিন্তা করিস না তোরা, ভালো হয়ে যাব। তোদের কথা মনে পড়লে খুব দুঃখ হয়, খুব কষ্ট হচ্ছে তোদের না রে, কিন্তু কী করবো বল। তারপরই সেন্সর বোর্ডের কালি লেপা, ভরা যায়নি কিছু। কথা শেষ করলো আর্য। মেসে ফিরে সে রাতে আর ঘুমোতে পারল না আরও। বারবার উঠা বসা করলো বিছানার উপর। পাশের সিটের রহমান সাহেব বিরক্ত বোধ করলেন বোধ হয়, তাই বললেন, এমন করছেন কেন সাহেব? খাওয়া হয়নি বুঝি আজকে? শুনলাম মেসের ম্যানেজার ডায়েট বন্ধ করে দিয়েছে আপনার। কোনো উত্তর দিল না আলম। এ তো একটা বহু প্রাচীন কথা, কি উত্তর দেবে? উত্তর এলো ওপাশের খলিল সাহেবের কাছ থেকে। আমারও ডায়েট বন্ধ করে দিয়েছে সাহেব, কিন্তু উপোস থাকবার হাত থেকে বড় জোর বেঁচে গেছি। ফুপাতো ভাই একটা থাকে শরৎ দাস লেনে, ওর কাছে গিয়ে মুখ ফুটে চেয়ে খেয়ে এলাম এক পেট। কী আর করা যায়, মাসের এই কটি দিন বড় একঘেয়ে হয়ে দাঁড়িয়েছে। এই একঘেয়ে দিন কটিও কেটে গেল পরপর। নতুন মাস, বকেয়া মাসের পাওনা টাকাগুলো হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ল আলম। আজকের মধ্যেই শেষ হবে এগুলো, দেনা পরিশোধ করতে করতে। বাড়িতে মায়ের কাপড় নেই লিখেছে, ওর জন্য কাপড় কিনতে হবে একখানা, ছোট ভাই বোনগুলোর জন্য কয়েকটা ফ্রক প্যান্ট। 12 বছরের আফিয়ার জন্য একটা কাপড় না পাঠালেই নয়। মাথাটা কেমন যেন গরম হয়ে উঠল আলমের। টাকা হাতে নিয়েও বেশ ঘামিয়ে উঠছে সে। অন্ধকার, চারদিকে যেন অন্ধকার। হঠাৎ আর্যর কথা মনে পড়ে গেল তার। যদি পথের ভেতর দেখা হয়ে যায় ওর সাথে, আর ও যদি আজ হঠাৎ হাত পেতে বসে আলমের কাছে, তাহলে? চলার গতিটা আরও একটু বাড়িয়ে দিল আলম, কিন্তু একটু পরেই থমকে দাঁড়াতে হলো রাস্তার মোড়ে। একটা বিরাট ভিড় জমেছে সেখানে। দারুণ তেজি মেয়ে সাহেব, পুলিশ ধরতে এলো তো চট করে গালে ওর চর বসিয়ে দিল একটা। ওপাশের লোক এপাশের ভদ্রলোককে বলছিলেন কথাগুলো, কানে এলো আলমের। তার সাথে একটা ঔৎসুক্য এসে দানা বাঁধল মনের ভেতর। ব্যাপার আবার কি সাহেব? ওরাতে বলল চুরির আসামি, দেখে কিন্তু মনে হলো না মুখে একটা ভদ্র ছাপ মেয়েটার। ভদ্র অভদ্র বাজ পিছার ছেড়ে দিন সাহেব, সেদিন পুরনো হয়ে গেছে। এ পাশে ও পাশে জমাট বাঁধা লোকের টুকরো টুকরো কথা। ভিড় ঠেলে আরও একটু এগিয়ে গেল আলম। আবছা দেখা যাচ্ছে মেয়েটাকে। চারপাশে পুলিশের বেষ্টনী, মাটিতে ছড়িয়ে আছে কতগুলো ছাপানো কাগজ। আপত্তিকর প্রচারপত্র বিলি করছিল নাকি মেয়েটি, ধরা পড়েছে একটু আগে। পাশের লোকটা ফিসফিসিয়ে বলল, কাকে আরও কি যেন বলছিল সে। কানে গেল না আলমের। মাথাটা তখন ভীষণভাবে চক্কর দিয়ে উঠেছে ওর। চোখ দুটো আর্যর শান্ত গম্ভীর মুখের উপর একান্তভাবে নিবদ্ধ। বৈকালীন সূর্যের রক্তিম আভা তীর্যকভাবে গড়িয়ে পড়ছে আর্যর হাতের হাতকড়ার উপর, আর কেমন চকচক করছে ওটা, যেন ওর হারানো বালা দুটো। হঠাৎ মনে পড়ল আলমের, আর্য বলেছিলে ওর বালা অন্ধকারে পথ দেখায়।